আমার নাম মাধুরী। আমি দেখতে খুবই কুৎসিত ছিলাম। আমার গায়ের রং অনেক বেশি কালো ছিল। এই কারণে কোনো ছেলে আমাকে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু প্রত্যেকটা মেয়ের মতো আমারও চোখে অনেক স্বপ্ন ছিল যে আর ৫টা মেয়ের মতো আমারও বর আমাকে অনেক ভালোবাসবে এবং আমিও শ্বশুরবাড়িতে থেকে শ্বশুর-শাশুড়ির সেবা করার সুযোগ পাব। আমার বয়স ২৫ বছর হয়ে গেছে। আমি বাবার একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমার বাবার অনেক সম্পত্তি ছিল। যখনই কোনো ভালো ঘর থেকে সম্বন্ধ আসতো, বাবা পণ দেওয়ার কথা বলতো। কিন্তু আমাকে দেখার পরে প্রত্যেকটা ছেলে রিজেক্ট করে দিত। তারপর বাবার একটা বন্ধুর দূর সম্পর্কের আত্মীয় আমাকে দেখতে আসে। সেদিন ছেলেটির বাবা ও মা আমাকে দেখতে এসেছিল। বাবার বন্ধু বলেছিল ছেলেটা নাকি অনেক ভালো জায়গায় জব করে এবং সেও তার বাবার একমাত্র ছেলে। ওই জন্য বাবা চাইছিল আমার যাতে ওই বাড়িতেই বিয়ে হয়। তার জন্য বাবা আগে থেকেই পণ দেওয়ার জন্য রেডি হয়েছিল। সেদিন যখন ছেলেটির বাবা ও মা আমাকে দেখতে আসে, তখনই বাবা ছেলেটির বাবার হাতে ৫ লক্ষ টাকা নগদ দিয়েছিল, যাতে তারা আমাকে পছন্দ করে নেয়। কারণ আমার বাবা মাও জানতো আমি দেখতে এতটাই কুৎসিত যে কেউ আমাকে পছন্দ করবে না। তার কিছুদিন পরে যখন ছেলেটির বাবা নিজের ছেলেকে নিয়ে আসে আমাকে দেখানোর জন্য, সেদিন ছেলেটি আমাকে দেখা মাত্রই রেগে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তখন ছেলেটির বাবা বাহানা করে বলেছিল তার অফিসের কাজ আছে, সেই জন্য সে বেরিয়ে গেছে। আমি তো মনে মনে ভেবেছিলাম, যাক বাবা, কেউ তো আছে যে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। আমার তো কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু মাঝে মধ্যে একা একা বসে ভাবতাম, ভগবান আমাকে এত কালো রং কেন দিয়েছে, যার জন্য কোনো ছেলে আমার দিকে ঘুরেও তাকায় না। আমার যে ছেলের সঙ্গে বিয়ে পাকা হয়েছিল তার নাম ছিল সুশান্ত। বিয়ে পাকা হওয়ার ১ মাস পরে সুশান্তর সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ে হয়ে আমি চলে আসি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আসা মাত্রই বাড়িতে থাকা লোকজনেরা আমাকে দেখে কথা করতে শুরু করে দেয়। তারা বলে, আমাদের সুশান্ত এত সুন্দর দেখতে, আর সে কিনা একটা কালো মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। এই বলে সবাই ঠাট্টা করছিল। প্রথম দিনই শ্বশুরবাড়িতে এসে লোকজনের কথাবার্তা শুনে আমার মনটা ভেঙে গেছিল। আমার শাশুড়ি সেই মুহূর্তে আমার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে আসে এবং বলে, বৌমা, বাড়িতে এসো। ঠিক ওই সময় আমার শাশুড়ি লক্ষ্মী বলে একটা মেয়েকে ডাক দেয়। আসলে লক্ষ্মী ছিল সুশান্তর বাড়ির কাজের মাসি। আমার শাশুড়ি তখন লক্ষ্মীকে বলে, মাধুরীকে ওর ঘরের মধ্যে নিয়ে যাও। ঘরে যাওয়ার পরে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো। বিছানায় গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো আছে। রুমে এসে আমি অনেক খুশি হয়েছিলাম। ভেবেছিলাম আমার সব স্বপ্ন আজকে পূরণ হবে। ভেবেছিলাম আমার বর আমাকে অনেক ভালোবাসবে। কিন্তু ঘরে ঢোকা মাত্রই আমি যখন বিছানায় বসে বরের জন্য অপেক্ষা করছিলাম, তখন দেখি বর বাথরুম থেকে বিয়ের জামাটা চেঞ্জ করে একটা অন্য জামা কাপড় পরে এসেছে এবং রুমে আসা মাত্রই আমার হাত ধরে বলে, বিছানা থেকে নিচে নামো আর বিছানার চাদর থেকে এই ফ্যাতাংগুলোকে ঝেড়ে ফেলো। আমার অনেক বেশি ঘুম আসছে। আমাকে একদম বিরক্ত করবে না। তারপর আমি বরকে বলি, তুমি বিয়ের জামাটা চেঞ্জ করে নিয়েছো? বর তখন বলে, তো কি করব? এই জামাটা পরেই ঘুমাবো? যত্ত সব। এই বলে সে বিছানা থেকে একটা চাদর ও বালিশ মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় ও বলে, তুমি নিচে ঘুমাও। আমি বিছানায় ঘুমাবো। আর সকালে আমার ঘুম থেকে ওঠার আগেই এই রুম থেকে বেরিয়ে যাবে। যাতে সকালে ঘুম থেকে উঠেই তোমার এই কুৎসিত চেহারা আমাকে দেখতে না হয়। প্রথম দিন বরের এই রকম ব্যবহার দেখে আমি বুঝতে পেরে যাই সে আমাকে পছন্দ করে না। আমি চুপচাপ চোখের জল ফেলতে ফেলতেই মেঝেতে গিয়ে শুয়ে পড়ি আর ভাবি, ভগবান আমাকে কেন এত কুৎসিত বানিয়েছিল। এসব ভাবতে ভাবতেই রাতটা আমার কেটে যায়। পরের দিন সকালবেলা যখন আমাদের দরজা নক করে, তখন আমি তাড়াতাড়ি উঠে দরজাটাকে খুলে দেখি লক্ষ্মী দাঁড়িয়ে আছে। সে তখন আমাকে দেখে বলে, কি ব্যাপার, রাতের বেলা ঘুম ঠিকঠাক হয়নি বৌদি? এরকমভাবে চোখ মুখ ফুলে গেছে কেন? আমি তখন লক্ষ্মীকে বলি, না না, সব ঠিক আছে। ঠিক ওই সময় বর বলে, উফ, তুমি কি শান্তিতে একটু ঘুমাতেও দিবে না? বাইরে গিয়ে কথা বলো। লক্ষ্মী তখন বলে, আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো, মালকিন তোমাকে নিচে ডাকছে। লক্ষ্মীকে দেখার পরে আমার খুব আফসোস হতো, কারণ লক্ষ্মী এই বাড়ির কাজের মাসি ছিল, কিন্তু সে দেখতে খুবই সুন্দর ছিল। আর আমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও আমি দেখতে এতটাই কুৎসিত ছিলাম যে আমার বরও আমাকে ঘেন্না করত। মাঝে মধ্যে মনে হতো, সুন্দর চেহারাটাই কি সব? আমার ভালো ব্যবহার ও ভালো গুণের কি কোনো মূল্য নেই? ওদিকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসতো। তারা আমাকে বাড়ির রানী করে রেখেছিল। কিন্তু শ্বশুর শাশুড়ির ভালোবাসা নিয়ে কি হবে?
যার জন্য এই বাড়িতে এসেছিলাম সে তো আমাকে ঘুরেও দেখতো না। ভালোবাসা তো অনেক দূরের কথা। আমার শাশুড়ি তো আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। ২-৪ দিন হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে বলেছিল, "মাধুরী, যেমন করেই হোক তোমাকে সুশান্তর মন জয় করতেই হবে। তার জন্য আমি তোমার সাহায্য করব। আমি তোমার জন্য কিছু ড্রেসের অর্ডার দিয়েছি। আমি জানি তুমি সুশান্তকে অনেক ভালোবাসো। তাই আমি চাই তুমি যাতে খুব তাড়াতাড়ি আমাদের নাতি-নাতনিকে এই পৃথিবীতে নিয়ে আসো।" আমি তখন শাশুড়ি মাকে বলি, "আমি তো সুশান্তর জন্য সবকিছু করতে রাজি আছি। কিন্তু সুশান্ত আমাকে ঘুরেও দেখে না।" শাশুড়ি তখন বলে, "আমি সবকিছু ঠিক করে দেব। তুমি আমার উপর বিশ্বাস রাখো। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে।" সেদিন সুশান্তর বাড়ি আসার আগে আমার শাশুড়ি পার্লার থেকে একটা মেয়েকে ফোন করে বাড়িতে ডাকে। পার্লারের ওই মেয়েটা বাড়ি এসে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে যায়। আমার শাশুড়ি যে ড্রেসটা আমাকে দিয়েছিল, সেই ড্রেসটা ওয়েস্টার্ন ড্রেস ছিল। ওই ড্রেসগুলো আমি এর আগে কখনোই পরিনি। বিয়ের পরে আমি প্রথম ওই ধরনের ড্রেস পরেছিলাম। ভেবেছিলাম আজ সুশান্ত আমাকে দেখে খুশি হয়ে যাবে এবং সে আমাকে আজ অনেক ভালোবাসবে। আমি তো রেডি হয়ে বসেছিলাম এবং সুশান্তর রাস্তা দেখছিলাম। সে কখন বাড়ি আসবে। তারপর সুশান্ত যখন রাতের বেলা অফিস থেকে বাড়ি আসে, তখন সে আমাকে দেখে বলেছিল, "ওয়াও! মাধুরী, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এই ছোট্ট ড্রেসটা তোমাকে অনেক মানিয়েছে।" তার কথা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। তারপরে সুশান্ত আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ওই কথাটা বলার পরে সে হাসতে শুরু করে এবং আমার হাত ধরে টানতে টানতে আয়নার কাছে নিয়ে আসে। ও আমার মুখের দিকে আঙুল দেখিয়ে বলে, "তুমি যতই ছোট ড্রেস পরো না কেন, তোমার এই কুৎসিত চেহারা কোনো দিনই সুন্দর হবে না। তুমি কালোই থাকবে।" এই বলে সে অনেকগুলো পাউডার বের করে আমার মুখের মধ্যে থুপে দেয়। ও বলে, "তোমাকে পুরো ভূতের মতো দেখতে লাগছে। তোমাকে পুরো জোকারের মতো দেখতে লাগছে।" এই বলে সে আমাকে অপমান করে রুম থেকে বেরিয়ে আসে। আমি তো ওখানে বসেই কাঁদতে শুরু করে দিই আর ভাবি কি করে সুশান্তর মন জয় করব। আমার এই কালো চেহারা দেখে তো সে ঘেন্না করে, কারণ আমি তো দেখতে কুৎসিত আর সুশান্ত অনেক সুন্দর ছিল। আমি তার জন্য অনেক কিছু করে দেখেছিলাম, কিন্তু সে আমার দিকে ঘুরেও দেখতো না। পরের দিন সকালবেলা আমার শাশুড়ি সুশান্তকে বলে, "মাধুরীকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আয়। আজকে তো তোর অফিস ছুটি আছে।" সুশান্ত তখন তার মাকে বলে, "তোমাদের কথা শুনে এই কালো মেয়েটিকে বিয়ে করেছি। এর থেকে বেশি আর আমার কাছে আশা করো না। এই মেয়েটাকে যখন আমার সঙ্গে বাইরে ঘুরতে নিয়ে যাব, তখন সবাই আমার ঠাট্টা করবে। সবাই আমাকে দেখে হাসবে। এই মেয়েটাকে বাইরে নিয়ে যেতে আমার লজ্জা লাগে। বাইরে গেলে আমার মান-সম্মান সবকিছু ডাউন হয়ে যাবে।" এই বলে সুশান্ত ঘর থেকে বাইরে চলে যায়। সেদিন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম। সুশান্ত যখন সবার সামনে আমাকে অপমান করেছিল, তখন লক্ষ্মী রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিল এবং সে অনেক খুশি হচ্ছিল। সেদিন সুশান্ত যখন আমার শ্বশুরের সামনেই আমাকে অপমান করেছিল, তখন রাতের বেলা আমার শ্বশুর সুশান্তকে নিজের ঘরে ডেকে কিছু কথা বলেছিল। আমি দরজার ফাঁক দিয়ে সব কিছু দেখেছিলাম। আমার শ্বশুর ও শাশুড়ি সুশান্তকে বলছিল, "মাধুরী দেখতে সুন্দর না হলেও ওর মতো গুণী ও সংস্কারী মেয়ে তুই কোথাও পাবি না। ওর বাবা ২০ লক্ষ টাকা পণ দিয়েছে। এত পণ নিয়ে এসেছে ও। ও আমাদের বাড়ির লক্ষ্মী। আমাদের কত খেয়াল রাখে, তোকে কত ভালোবাসে। তাই আজকের পর থেকে মাধুরীকে যদি কোনো আজে বাজে কথা বলিস বা তাকে অপমান করিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি চাই তুই মন থেকে মাধুরীকে ভালোবাসিস।" সুশান্ত যখন তার বাবার কথা শুনে, তখন বলে, "আমি ওই মেয়েকে কোনো দিনই ভালোবাসতে পারবো না। ওই কালো মেয়েকে আমি পছন্দ করি না। কারণ আমি তার সঙ্গে বিয়ে করতে রাজিই ছিলাম না। তোমরা তো জোর করে ওই কালো মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছো। ওর থেকে তো আমাদের বাড়ির কাজের মাসি লক্ষ্মী অনেক সুন্দর দেখতে।" আমার শাশুড়ি তখন সুশান্তর কথা শুনে তার গালে একটা চড় মেরেছিল। ও বলেছিল, "তুই আমাদের বাড়ির বউয়ের তুলনা একটা কাজের মাসির সঙ্গে করছিস? ও একটা কাজের মাসি।" সুশান্ত তখন বলে, "কাজের মাসি হলেও ও অনেক সুন্দর দেখতে। আমার কাছে ওটা কোনো ব্যাপার না। কে কাজের মাসি আর কে বড়লোক ঘরের মেয়ে।" ঠিক ওই সময় লক্ষ্মী এসে বলে, "কি ব্যাপার বৌদি, তুমি লুকিয়ে লুকিয়ে মালিক ও মালকিনের কথা শুনছ?" আমি তখন ভয় পেয়ে তার দিকে ঘুরে তাকাই। লক্ষ্মী তখন বলে, "আমাদের বাবু সাহেব তো তোমাকে কত অপমান করে।
তাও তুমি কত কিছু সহ্য করে থাকো। তুমি তো অনেক বড়লোক ঘরের মেয়ে। তারপরেও তুমি এত কিছু সহ্য করে এই বাড়িতে আছো। আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি কবে এই বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যেতাম। লক্ষ্মীর কথা শুনে আমি বলি, একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে আমি সেখান থেকে নিজের ঘরে চলে যাই। তারপর বাবাকে ফোন করি। ভেবেছিলাম বাবাকে সব কিছু বলে দিব, কিন্তু জানতাম বাবা এসব শুনে অনেক কষ্ট পাবে। তাই এসব কথা বলার আর সাহস পাইনি। বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার এই মনের কথাগুলো কাকে বলবো। এইভাবে প্রায় 1 মাস কেটে যায়। তারপর একদিন হঠাৎ করে সুশান্ত রাতের বেলা ড্রিঙ্ক করে বাড়ি আসে। তারপর সে আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে সেদিন প্রথম আমার সঙ্গে সম্পর্ক করেছিল। আমি ভেবেছিলাম সে হয়তো নিজের মন থেকেই ভালোবেসে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। সেদিন আমি খুব খুশি ছিলাম। ভেবেছিলাম এবার সব কিছু ঠিক হয়ে যাবে। তার কিছুদিন পরে যখন আমি গর্ভবতী হয়, ওই কথাটা শুনে আমার শ্বশুর শাশুড়ি খুবই খুশি ছিল। কিন্তু সুশান্ত যখন ওই খবরটা জানতে পারে যে আমি গর্ভবতী আছি, সেদিন রাতের বেলা রুমের মধ্যে এসে আমার গলা ধরে বলে, এই বাচ্চাটা তোকে নষ্ট করতে হবে। সুশান্তর কথা শুনে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি ভাবতেও পারিনি সে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে। সে আমার চুলের মুঠি ধরে বলে, কালকের মধ্যেই এই বাচ্চাটাকে তোকে নষ্ট করতে হবে। আমি চাই না এই বাচ্চাটা পৃথিবীতে আসুক। কারণ আমি জানি এই বাচ্চাটাও তোর মতোই কুৎসিত ও কালো হবে দেখতে। আমি তখন সুশান্তকে বলি, তুমি এটা কেমন ধরনের কথা বলছো? এটা আমাদের ভালোবাসার চিহ্ন। আমি এই বাচ্চাটাকে নষ্ট করতে পারবো না। এটা তোমার ভালোবাসার চিহ্ন। সুশান্ত তখন হেসে বলে, কিসের ভালোবাসা? আমি তোকে কোনো দিনই ভালোবাসিনি, আর কোনো দিন ভালোবাসতেও পারবো না। আমি যখন সুশান্ত কথা মানতে রাজি হয়নি, তখন সে আমার চুলের মুঠি ধরে আমাকে ধাক্কা মেরে টেবিলের কাছে ফেলে দেয়। যখন ধাক্কা মারে, তখন টেবিলটা অনেক জোরে আমার পেটে লাগে এবং আমি ওখানেই পড়ে যাই এবং আমার পেটে অনেক বেশি ব্যথা উঠে যায়। আমি তখন ব্যথার চোটে ওখানেই বসে কাঁদতে শুরু করে দিই। আমার পেটে এত বেশি ব্যথা করছিল যে মনে হচ্ছিল আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব। সুশান্ত যখন বুঝতে পারে সে ভুল করেছে, তখন সে শ্বশুর শাশুড়িকে ডাকতে শুরু করে এবং শ্বশুর শাশুড়ির ঘরে ঢুকতেই সে মিথ্যা কথা বলে দেয় যে আমি পা স্লিপ করে টেবিলে ধাক্কা লেগে পড়ে গেছি। আমি ভাবতেও পারিনি সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিবে। আর ভাবতেও পারিনি সে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে আর তার বাবা মাকে মিথ্যা কথা বলবে। তারপর আমার শ্বশুর শাশুড়ি আমাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে কিছুক্ষণ পরে ডাক্তারে বলে দেয় যে আমার বাচ্চাটা আর নেই। আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এই খবরটা জেনে আমি, আমার শাশুড়ি ও শ্বশুর খুবই কষ্ট পেয়েছিলাম। হসপিটালে 2 দিন থাকার পরে আমার শ্বশুর শাশুড়ি বাড়ি নিয়ে আসে। আমার বর তখন আমার কাছে এসে কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলে, মাধুরী, আমি এই রকম কিছু করতে চাইনি, কিন্তু সেদিন ভুল করে আমি তোমাকে ধাক্কা দিয়েছিলাম। সে তখন আমার হাত ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় পাপ করেছি। ঠিক ওই সময় দেখি লক্ষ্মী দরজার সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিল এবং তার মুখ দেখে মনে হচ্ছিল আমি যখন যখন কষ্ট পেতাম তখন তখন সে খুশি হতো। তারপর সুশান্ত আমাকে বলে, তার বাবা মাকে এসব কথা যাতে আমি না বলি যে সে আমাকে ধাক্কা দিয়েছিল। সেদিন সুশান্তর কথা জালে আমি ফেঁসে যাই। আমি তার মিষ্টি মিষ্টি কথা শুনে রাজি হয়ে যাই এবং সত্যি কথাগুলো আমার শ্বশুর শাশুড়িকে আমি আর জানাইনি। বাড়ি আসার পরে সেদিন সন্ধ্যাবেলায় 8টার সময় আমি ছাদে গিয়েছিলাম। ভেবেছিলাম বাইরে ঠান্ডা হাওয়া খেয়ে মনটা তরতাজা হবে। তারপর আমি যখন ছাদে উঠি তখন রাত 8টা বাজে। ছাদে একটা রুমও ছিল। ওই রুমটা ফাঁকা ছিল। ওই রুমে কেউ থাকতো না। ছাদে উঠতেই মনে হলো রুমের মধ্যে কেউ যেন আছে। তারপর আমি আস্তে করে ওই রুমের দিকে যাই। ওই রুমের দরজা ফাঁক করে দেখতে আমি যা দেখি তাতে আমার মাথা ঘুরে ওঠে। আমার তো অবস্থা খারাপ হয়ে যায়। কারণ ওই রুমের মধ্যে সুশান্ত ও লক্ষ্মী সম্পর্ক করছিল। তখন সুশান্ত লক্ষ্মীকে বলছিল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। লক্ষ্মী তখন সুশান্তকে বলে, তাহলে তুমি মাধুরীকে কেন এই ঘরে এখন পর্যন্ত রেখেছো? তুমি ওকে এই ঘর থেকে তাড়িয়ে দাও না কেন? ওই সময় আমার হাতের মধ্যে মোবাইলটা ছিল। আমি মোবাইলটা অন করে সব কিছু ভিডিও রেকর্ড করে নিই এবং চুপচাপ ওখান থেকে নিচে চলে আসি। ভেবেছিলাম সব কিছু সহ্য করে থেকে গেলে একদিন হয়তো সুশান্ত আমাকে নিজের বউয়ের রূপে একসেপ্ট করে নিবে। কিন্তু আজকে আমি যা দেখেছিলাম তাতে আমি বুঝতে পেরেছিলাম ও কোনো দিনই আমাকে নিজের বউয়ের রূপে একসেপ্ট করবে না।
কারণ জোর করে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না। নিচে এসে আমি বাবাকে ফোন করি ও বলি, তোমাকে কালকের মধ্যেই আমার শ্বশুরবাড়ি আসতে হবে। কারণ এইসব এত বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল যে আর এই বাড়িতে থাকার মতো আমার আর কিছুই ছিল না। সকালবেলা যখন বাবা আমার শ্বশুরবাড়িতে চলে আসে তখন আমার শ্বশুর শাশুড়ি জানতো না আমি বাবাকে কেন ডেকেছি। সুশান্ত অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সেদিন আমি তাকে বলেছিলাম, আজ তোমার সাথে আমার শেষ দিন, তাই আজ কিছু জরুরি কথা আছে, তাই আজকের দিন তুমি অফিস যেও না। সুশান্ত যখন আমার এই কথাটা শুনে ও বাবাকে দেখে তখন সে অফিসের ব্যাগটা ঘরের মধ্যে রেখে দিয়ে ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসে। আমি তখন শ্বশুর শাশুড়িকেও বারান্দায় ডেকে আনি এবং সবাইকে বসতে বলি। তারপর বাবা আমাকে জিজ্ঞেস করে, মাধুরী, তুমি এইরকমভাবে হঠাৎ করে আমাকে কেন ডেকেছো? আমি তখন বলি, আমার বরের এই ঘরের কাজের মাসি লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক আছে, তাই আমি সুশান্তকে ডিভোর্স দিতে চাই। আমার কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি তো উঠে দাঁড়ায় ও আমার দিকে এগিয়ে এসে বলে, মাধুরী, তুমি এসব কী কথা বলছো? তুমি এই বাড়ির বউ, তুমি এই বাড়ি ছেড়ে যেতে পারো না। আমরা তো তোমাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছি। জানি আমার ছেলে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তার মানে এই নয় তুমি আমার ছেলের চরিত্রে দাগ লাগাবে। আমি তখন শ্বশুরকে বলেছিলাম, জানতাম আমার এই কথা খুব সহজে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। তখন আমি মোবাইলে ভিডিওটা সবাইকে দেখিয়ে দিই। ওই ভিডিওটা দেখার পরে আমার শ্বশুর সুশান্তর গালে ২-৩টে চড় মেরেছিল এবং লক্ষ্মীকেও আমার শাশুড়ি চুলের মুঠি ধরে মেরেছিল আর বলেছিল, ভাবতেও পারিনি তুই একটা কাজের মাসি হয়ে আমার ছেলেকে ফাঁসাতে চেয়েছিস। সুশান্ত তখন বলে, লক্ষ্মী আমাকে ফাঁসায়নি, তোমরা যখন কালো মেয়ে দেখে বিয়ে দিলে তখনই আমি ভেবেছিলাম এই কুৎসিত মেয়ের থেকে তো লক্ষ্মী অনেক সুন্দর দেখতে, তাই আমি নিজে থেকে লক্ষ্মীর কাছে গিয়েছিলাম। ওতে লক্ষ্মীর কোনো দোষ নেই। আমি তখন সুশান্তকে বলেছিলাম, আসলে তোমার কোনো দোষ নেই সুশান্ত, আমার কপালটাই খারাপ। আজ থেকে তোমাকে আমার আর কুৎসিত চেহারা দেখতে হবে না। আমি তোমার জীবন থেকে দূরে চলে যাব। এই বলে আমি ব্যাগ গোছাতে শুরু করেছিলাম। বাবা আমাকে এই ব্যাপারে বাধা দেয়নি, কারণ বাবাও বুঝতে পেরেছিল পণ দিয়ে জোর করে বিয়ে দিয়ে বাবা অনেক বড় ভুল করেছে। বাড়ি যাওয়ার ৩-৪ মাসের মধ্যেই সুশান্তর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়। আমার ডিভোর্স দেওয়ার পরে শুনেছিলাম আমার শ্বশুর শাশুড়ি নাকি সুশান্তকে নিজের ঘর থেকে বের করে দিয়েছিল। তারপরে আমি আর কোনো দিন সুশান্তর খোঁজ খবর নিইনি। ওই ঘটনাটা হওয়ার ৮ মাস পরেই আমার বিয়ে একটা চাওয়ালার সাথে হয়ে যায়। আসলে ভালোবাসা ও সুখ শান্তি টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। টাকা পয়সা দিয়ে কোনো ছেলের কাছ থেকে ভালোবাসা কিনে পাওয়া যায় না। ভালোবাসা তো মন থেকে হয়। এই চাওয়ালার নাম ছিল সন্দীপ। আমাদের বাড়ির পাশেই সন্দীপের চায়ের দোকান ছিল। সন্দীপ দেখতে খুব একটা ভালো ছিল না, কিন্তু সে নাকি আমাকে অনেক আগে থেকেই পছন্দ করত। কিন্তু আমি যেহেতু অনেক বড়লোক ঘরের মেয়ে ছিলাম, তাই সে আমাকে বলার সাহস পায়নি এবং আমিও কোনো দিন কোনো ছেলের দিকে চোখ তুলে দেখিনি। কারণ আমি ছোট থেকেই খুব শান্ত স্বভাবের ছিলাম। আমি যেহেতু দেখতে ভালো ছিলাম না, তাই অন্যান্য মেয়েদের থেকে আমি নিজেকে কম ভাবতাম। কিন্তু আমি ভাবতেও পারিনি আমার কপালে এত ভালোবাসা লেখা আছে, যে কিনা গরিব হতে পারে কিন্তু ভালোবাসার দিক থেকে অনেক বড়লোক। সুশান্তর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সন্দীপ নিজে থেকে এসেছিল আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। বাবা তখন সন্দীপকে বলেছিল, তোমার সাহস তো কম না, তুমি একটা চাওয়ালা হয়ে আমার মেয়েকে বিয়ে করতে চাইছো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। সন্দীপকে যখন বাবা অপমান করে বের করে দিয়েছিল, তারপরেও সন্দীপ অনেক চেষ্টা করেছিল আমার সঙ্গে কথা বলার। সে মাঝে মধ্যে আমার রুমের জানালার পাশে এসে দাঁড়িয়ে থাকতো ও বলতো, মাধুরী, আমি তোমার সঙ্গে একটিবার কথা বলতে চাই। সুশান্ত যেহেতু আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছিল, তাই আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু সেদিন যখন সন্দীপ আমার সঙ্গে কথা বলার জন্য হাতে পায়ে ধরেছিল, তখন আমি তাকে একটা সুযোগ দিয়েছিলাম কথা বলার। সে তখন আমার ফোন নাম্বার চেয়েছিল। আমি তাকে নিজের ফোন নাম্বার দিয়েছিলাম। সেদিন রাতে সন্দীপ আমাকে ফোন করেছিল ও বলেছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি মাধুরী। আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু বলার সাহস পাইনি। আমি তখন সন্দীপকে বলেছিলাম, তুমি আমার মধ্যে কি এমন দেখলে? সবাই তো আমাকে কুৎসিত বলে, কিন্তু তুমি কিসের জন্য আমাকে পছন্দ করছো? সে তখন বলেছিল, আমি তোমার রূপ দেখে নয়, আমি তোমার গুণ দেখে পছন্দ করেছি। কারণ আমি তোমাকে অনেক আগে থেকে দেখেছি।
তুমি কোনো ছেলের দিকে চোখ তুলেও দেখোনি। কিন্তু তোমার সঙ্গে অনেক খারাপ হয়েছে এটা আমি জানি। তোমাকে আমার জীবনসঙ্গিনী বানাতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমি তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে রাজি আছি। সন্দীপের সঙ্গে ফোনে কথা বলে আমার অনেক ভালো লেগেছিল। কারণ আজ পর্যন্ত আমার এইভাবে কোনো ছেলেই তারিফ করেনি। সবাই আমার দুর্নাম করেছে। সন্দীপের কথা শুনে আমিও তাকে পছন্দ করতে লেগেছিলাম। তারপর আমি বাবাকে নিজে থেকে বলেছিলাম আমি সন্দীপকে বিয়ে করতে চাই। বাবা প্রথমে রাজি ছিল না সন্দীপের সঙ্গে বিয়ে দিতে। কারণ সন্দীপ একদম গরিব ঘরের ছেলে ছিল। তার কোনো রকমভাবে সংসার চলত। কিন্তু সে সত্যি আমাকে মন থেকে খুবই ভালোবাসতো। আমি বাবাকে বলেছিলাম তোমার পছন্দের মতো ছেলেকে বিয়ে করে তো আমি অনেক কষ্ট পেয়েছি। একবার না হয় আমার পছন্দের ছেলের সঙ্গে বিয়েটা দিয়েই দেখো। বাবা আমার কথা শুনে সন্দীপের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল। আজ সন্দীপের সঙ্গে বিয়ে হতে 4 বছর হয়ে গেছে। আমার একটা কন্যা সন্তান আছে। সন্দীপ আমাকে অনেক ভালোবাসে। ভাবতেও পারিনি কোনো ছেলে আমাকে এতটা ভালোবাসবে। সন্দীপ কোনোদিন আমার বাবার কাছ থেকে টাকা চায়নি। সে আজও চায়ের দোকানেই কাজ করে। সে আমার বাবার কাছ থেকে কোনো রকম সাহায্য নেয়নি। সে বলে ভগবান আমাকেও হাত পা দিয়েছে, তাই আমি নিজে কাজ করে খেটে নিজের সংসার চালাতে চাই। তাই আমি কারো সাহায্য নিতে পারবো না। আমি গরিব হলেও সন্দীপের ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি এবং অনেক সুখে আছি। এই জন্যই বলে টাকা দিয়ে সব কিছু কিনে পাওয়া যায় না। আমার বাবা ভেবেছিল টাকা দিয়ে ছেলেকে কিনে নিলে সেই ছেলেটা হয়তো আমাকে ভালোবাসবে। এতদিনে আমার বাবাও বুঝতে পেরেছে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।